Bhoot FM. The night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুটি এফএম। আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই, এবং আজকের অতিথিরা এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুট এফএমে। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন অনেক আগ্রহ নিয়ে আমাদের সাথে আছেন যে আজকে দারুণ দারুণ কিছু ঘটনা আপনারা শুনবেন। তো শুরুতেই জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের সাথে কমিউনিকেট করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইমেইল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio50.fm, which is bhootfm@radio50.fm. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপের মাধ্যমে আমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন, বা ঘটনা লিখেও পাঠাতে পারেন, আমরা সেটা পড়ে শোনাতে পারি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা বসে আছেন এই মুহূর্তে শুনছেন ভূত এফএম, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে ভুলবেন না, কারণ আপনাদের সরাসরি ফেসবুক পেজে আমরা পেয়ে যাব। যারা অ্যাপ দিয়ে শুনছেন স্পেশালি তাদেরকে বলছি, আমাদের ফেসবুক পেজ দুটো হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.russell। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি চাইলে আমাদের যে পোস্টটা আছে সেই পোস্টে লাইক দিতে পারেন, সেখানে কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন উইথ ইউর ফ্রেন্ডস, যাতে তারাও জানতে পারেন অ্যাবাউট ভূত এফএম। আমরা মনে হয় যে সবাই মিলেই ভূত এফএমটাকে আজকে অনেক বেশি জমজমাট করে ফেলবো। তো যাই হোক, আমাদের আজকের যে প্রথম ঘটনাটি, সেই ঘটনাটি বরাবরের মতো আজকেও ইমেইল একটা পড়বো, এবং সেই ইমেইলের একটা ঘটনা, সেই ঘটনাটি আপনাদের শোনাবো। আজকে আমাদের কিছু অডিও ক্লিপ থাকবে, যে অডিও
বইটিতে লেখা। আর আমরা রাত আনুমানিক 10টা কি 10:30 বা 11টায় শ্মশানে হাজির হয়েছি। জানি না কতক্ষণ দাঁড়িয়েছিলাম, পা ভারী হয়ে গিয়েছিল, তাই একটু বসার চিন্তা মাথায় আসতে বসতে শুরু করলাম। কিন্তু বসে পড়ে কোনো শান্তি নেই। বড় বড় মশা পিঁপড়া যেন গা বেয়ে কিলকিবিল করে উঠে আসছে। আর দাঁড়িয়ে গেলাম, বসলাম, এইরকম বেশ কয়েকবার করার পর দাঁড়িয়েই থাকলাম। আমাদের একে অপরের সংকেত ছিল লোহার সাথে বাড়ি দিয়ে টুঙ্কো আওয়াজ 2টা। কোনো কথা বলা যাবে না। আমি ফিরোজের অবস্থা জানার পর পর 2বার শব্দ করেও কোনো রিপ্লাই পেলাম না। তখন আমার মনে একটা সন্দেহ ও উত্তেজনা অনুভব করলাম। কি ব্যাপার, ফিরোজের রিপ্লাই নাই কেন? আমি আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম, যেখানে ফিরোজের কাজ করার কথা ছিল, কিন্তু সেখানে গিয়ে ফিরোজকে পেলাম না। হ্যাঁ, কিন্তু শীত শীত আবহাওয়া, তারপরে খালি গায়ে থাকা সত্ত্বেও আমি ঘামে ভিজে একাকার হয়ে গেছি টেনশনে। আমি আরো ভালো করে আশেপাশে ফিরোজের অবস্থান কোথায় জানার চেষ্টা করলাম। অন্ধকারে কিছুই দেখা যায় না, শুধু কান আর নাক, এর ওপরে নির্ভর করে গুটি গুটি পায়ে এগোতে হচ্ছে। আস্তে আস্তে লোহার শব্দ করছি ওর অবস্থান নিশ্চিত করার জন্য। হঠাৎ শুনতে পেলাম আমার পেছন থেকে লোহার বাড়ি দেওয়ার কোন একটা শব্দ হলো। আমি তাড়াতাড়ি পেছনের দিকে 10-15 কদম যাওয়ার পর বুঝতে পারলাম যে শব্দটা পিছনে নয়, এবার ডান দিক থেকে আসছে। এইভাবে আমি বেশ কবার ডানে বামে পিছনে সব দিকে শব্দের উৎস অনুযায়ী খুঁজতে লাগলাম। বেশ কিছুক্ষণ শব্দ নেই। আমি বারংবার চেষ্টা করেই শব্দের কোনো রিপ্লাই পাচ্ছি না। ও কিছুক্ষণ পর হঠাৎ আমার মাথার ওপর শব্দ মনে হলো। এবার আমি নিশ্চিত হয়ে গেলাম এই শব্দ ফিরোজের নয়। এতক্ষণ যত শব্দ হয়েছে সব প্যারানরমাল। আমি আমার অবস্থান সম্পর্কে বুঝতে পারলাম যে আমি নির্দিষ্ট জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি, কিন্তু ফিরোজের কোনো রিপ্লাই নেই। বুকের মধ্যে টিপ টিপ আওয়াজ হচ্ছে, তা আমার কান পর্যন্ত আসছে। এদিকে আকাশের অবস্থা ভালো নয়, ঘন কালো মেঘে মাঝে মধ্যে হালকা হালকা বিজলির আলো দেখা যাচ্ছে, আর সেই সাথে গুড়গুড় শব্দ। আমি হন্তদন্ত হয়ে ফিরোজের খোঁজ করতে লাগলাম। হঠাৎ আমার বাম পাশের মাটিতে কোদাল চালানোর শব্দ কানে আসতেই বুকের মাঝে কিছুটা সাহস ফিরে পেলাম। শব্দের উদ্দেশ্য করে আমি সেদিকে হাঁটা শুরু করলাম। যাক, অবশেষে ফিরোজের দেখা মিলল। হালকা বাতাস আর ঝিরঝিরে বৃষ্টি পড়তে শুরু করলো, আর সেই সাথে মাঝে মাঝে আকাশে বিদ্যুতের হালকা আলোয় ফিরোজকে দেখা যাচ্ছে সে মাটি কাটতে কাটতে কোমর অবধি খুঁড়ে ফেলেছে। হঠাৎ বাতাসের চাপ শোঁ শোঁ করে বাড়তে লাগলো, আর সেই সাথে বৃষ্টি আর প্রবল ভাবে পড়তে লাগলো। এই বৃষ্টি যে ফিরোজের গর্ত করা জায়গাটায় পানি ঢুকে পড়েছে প্রায় তার সমান। আমি দ্রুত কাজ করার জন্য লোহায় শব্দ করলাম, কিন্তু ফিরোজের কোনো ফিরতি শব্দ আমার কানে আসছে না। হঠাৎ এক অদ্ভুত শব্দ পেলাম, যেমন মাটিতে আছড়ে পড়লে যেমন শব্দ হয়, সেই সাথে ধস্তাধস্তি শব্দও কানে আসছে। আমি বুঝতে পারছিলাম না আসলে কি ঘটতে চলেছে আমাদের সাথে। মনে যত দোয়া দুরুদ আছে সব পড়তে শুরু করলাম, কিন্তু কাজ তো হবে না, কারণ আমরা যে গায়ে বিশ্রী রকমের তেলটা ব্যবহার করেছি তা ছিল নাপাকি দ্বারা তৈরিকৃত তেল। তারপরে আমাদের গায়ে কোনো পোশাক নেই। তারপরেও আল্লাহর উপর ভরসা নিয়ে আমি ফিরোজের দিকে রীতিমতো দৌড়ে গেলাম। বিজলির হালকা আলোয় যা দেখা যাচ্ছে তাতে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ফিরোজ ওই কাদা পানির মধ্যে গর্তের মধ্য থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। কি যেন ওকে বারবার গর্তের মাঝখানে টেনে নিয়ে যাচ্ছে, এবং ওর শরীরের মুখের মাথার বিভিন্ন জায়গায় কাদায় একাকার হয়ে আছে। এই দৃশ্য দেখে আমি কিছুক্ষণ কারেন্টের শক খেলে মানুষ যেমন হয় ঠিক তেমনি হয়ে দাঁড়িয়ে আছি, আর নড়তে পারছি না। মনে হয় আমার শরীরে কোনো শক্তি নেই, মুখ দিয়ে আওয়াজ করার শক্তিও পাচ্ছি না। এদিকে ফিরোজের পায়ের ওপর মাথার নিচের দিকে গর্তের মধ্যে অসম্ভব দাপাদাপি চলছে। হঠাৎ নিজের অজান্তে আমিও গর্তের মধ্যে লাফ দিলাম। লাফ দিয়ে ফিরোজের মাথা ওপরের দিকে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলাম। সাথে সাথে ফিরোজ মাথা তুলে কাশতে লাগলো আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ফিরোজের মুখমণ্ডল কাদায় লেপ্টে আছে। আমি হাত দিয়ে তার মুখ পরিষ্কার করতেই হাতে চুলের স্পর্শ অনুভব করলাম। আমি পিচ্ছিল গর্ত থেকে লাফ দিয়ে উঠে ফিরোজের দিকে হাত বাড়িয়ে দিলাম, তাকে তোলার জন্য। ফিরোজও হাত দিল, কিন্তু উঠতে পারছিল না। গর্তের মুখে দুপাশে পা দিয়ে দাঁড়িয়ে তাকে তোলার বহু চেষ্টা করতে লাগলাম, কিছুতেই পারলাম না। শেষে ফিরোজের মুখের ভেতরে চুল এক টানে ফেলে দিলাম, আর সাথে সাথে ফিরোজকে ওপরে টেনে তুললাম। তোলার পর দুজনেই দুদিক বেদিক হয়ে অন্ধকারে ছুটতে লাগলাম।
কেউ কারো হাত ছাড়ছি না। কতক্ষণ এভাবে দৌড়েছি বলতে পারবো না। দুজনেই হুড়মুড় করে কোথায় যেন পড়ে গেলাম, বুঝতে পারলাম না। শুধু এটুকু মনে আছে যে কোনো পুকুর বা নদীতে পড়েছি। তারপর ওখান থেকে উঠে যেখানে কাপড় চোপড় খুলে রেখেছিলাম সেখানে গিয়ে পরনের লুঙ্গি কোনো রকমে পরতে পেরেছিলাম। কিভাবে মনে নেই। এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে বগুড়া থেকেই আমাদের আজকের যে প্রথম অতিথি তিনি এসেছেন তার ঘটনা শেয়ার করবেন। আপনি তো আজ আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম শোভন। শোভন, আপনি বগুড়ার কোথায় থাকেন? বগুড়া মালতীনগরে থাকি। আচ্ছা, তো আপনি আজকেই রওনা দিয়েছেন বগুড়া থেকে? হ্যাঁ, আজকেই রওনা দিয়েছেন। আজকেই পৌঁছেছেন? এসে রাত 9টায় পৌঁছেছি। রাত 9টায় পৌঁছেছেন। আজকে আপনাদের সঙ্গে আমি আমার জীবনে কিছু ঘটে যাওয়ার ঘটনা একটু শেয়ার করতে চাচ্ছি। আমার জন্মসূত্রে আমরা সবাই বগুড়ার বাসিন্দা, বগুড়ায় বড় হয়েছি। জন্মসূত্রে আমরা বগুড়ার বাসিন্দা, বগুড়ায় ছোটবেলা থেকে বড় হয়েছি। আমার দাদারা 2 ভাই ছিলেন। তো আমার দাদা যিনি ছিলেন, তো উনি আব্বুর থেকে জানা যে উনি খুব ধার্মিক মানুষ ছিলেন। আর উনি হচ্ছে বিভিন্ন রকম কাজ করতেন, যে রাত বিরাতে তিনি দেখা যেত কোথাও লোক মারা গেছে, তাকে কবর খুঁড়তে হবে বা তাকে ধোয়াতে হবে, এই ধরনের কাজগুলো তিনি করতেন। তো তিনি দাদির মুখে শুনেছিলাম তিনি নাকি হচ্ছে জিন বাড়িতে কিছু নিয়েও তিনি নাকি কাজ করতেন আর কি। তো আমার দাদা হচ্ছে 71 সালে যুদ্ধে মারা যান। তো যুদ্ধে মারা যাওয়ার পর আব্বুরা 3 ভাই ছিলেন। তো 3 ভাইয়ের মাঝে আমাদের যে বগুড়ার জায়গাটা ছিল সেটা ভাগ হয়ে যায়। তো আব্বু এরপর বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমার বড় আব্বুর সাথেই ছিলেন। বিয়ে হওয়ার পর আব্বুর ভাগে একদম পরে আমাদের যে জমিগুলো ছিল তার একদম শেষের অংশটা, বলা বাহুল্য যে শেষের অংশটা ছিল সেই অঞ্চলটা একদম বেশ তেমন ভালো ছিল না আর কি। আর সবচেয়ে বড় কথা যে ওটা ভালো না হওয়ার একটা কারণ ছিল যে ওখানে হচ্ছে আমাদের একটু অনেক পুরনো একটা কাঁঠাল গাছ ছিল। সেই কাঁঠাল গাছটা আমি দাদির মুখে শুনতাম যে সেটা নাকি অনেক পুরুষ ধরে সেখানে রয়েছে আর কি। আর ওই জায়গায় এমন এক অবস্থা ছিল যে দিনের বেলায় মানুষ যেত না আর কি, তখনকার সময়েও ওখানে এই অবস্থা ছিল। তো যাই হোক, আব্বু তো সিদ্ধান্ত নিলেন যেহেতু তিনি বিয়ে করছেন তিনি সেখানে মুভ করবেন। তো এরপরে তিনি সেখানে জায়গাটা পরিষ্কার করে তিনি মোটামুটি ওখানে বাড়ি করার একটা প্রোগ্রাম নেন আর কি। তো বাড়ি করতে গিয়ে তো তিনি লক্ষ্য করলেন তো কাঁঠাল গাছটা এত মোটা এত বড় ছিল, একদম বাড়ির প্রান্তে ছিল।
তো ওখান থেকে ওটাকে সরানোর চিন্তা ভাবনা করলেন। তো যেদিনই তিনি হচ্ছে ওটা সরানোর চিন্তা করলেন, কিন্তু আমাদের এলাকায় এক লোক ছিলেন মতি কাকা নামে। তো হচ্ছে তিনি ওটাকে গাছ কাটতে যেয়ে তিনি সেই মুহূর্তে প্রথমে বড় ডাল কাটতে যেয়ে তিনি ডাল থেকে পড়ে যান। তো ডাল থেকে পড়ে যাওয়ার পর তো সেদিনকে দেখা যায় যে হচ্ছে তো ভয় পেয়ে যান যে কেন এরকম হল। তো সেদিন রাতে আমার বড় আব্বু স্বপ্ন দেখেন যে তাকে দাদা এসে বলছেন যে এই আমরা যতদিন তোরা বেঁচে আছিস এই গাছটাকে তোরা কখনোই কাটবি না, কাটলে তোদের অমঙ্গল হবে। তো এটা ভাবার পর আমার বড় আব্বু আর চিন্তা ভাবনা করেন যে না, তাহলে এটা কাটা যাবে না, এবং আব্বুকে বলেন তুই যেভাবে পারিস এটাকে রেখে বাড়ি কর। তো আব্বু তখন গাছটাকে আমাদের বাড়ির মধ্যে রেখেই তিনি বাড়িটা করার সিদ্ধান্ত নেন আর কি। ইতিমধ্যে আমি তারপর হচ্ছে আম্মুর পেটে চলে আসি আর কি। তো আমি যখন আম্মুর পেটে আসি হচ্ছে আমি যখন 3য় মাসে আর কি, আব্বু এখন আবার পুনরায় তিনি একটা স্বপ্ন দেখেন। তিনি যখন তিনি দেখতে পান যে কে যেন তাকে বলতেছে যে আমি তোর প্রিয় জিনিসটা আমাকে দিয়ে দে, তোর প্রিয় জিনিসটা আমাকে দিয়ে দে, এইরকম। তো তিনি টানা 3 দিন এই একই স্বপ্নটা দেখেন যে একই কথা বলতেছে আর কি। তখন আব্বু বিচলিত হয়ে পড়েন। আব্বু বিচলিত হওয়ার পর আব্বু নিজেও ধার্মিক মানুষ ছিলেন। তো তিনি আমাদের এলাকায় বড় একজন হুজুর আছেন আব্দুল মান্নান, তো তার কাছে শরণাপন্ন হন আর কি। তো শরণাপন্ন হওয়ার পর তো হুজুর সাহেব বলেন যে আসলে এটা একটা হচ্ছে বদজিন ডিস্টার্ব করছে, সে আসলে আমাকে মেরে ফেলতে চায় আর কি, সে আমাকে চায়। তো একটা কাজ করতে হবে যে আম্মুকে যাতে তার কাছে নিয়ে যাওয়া হয়, তিনি একটা তাবিজ দিয়ে দিবেন আর কিছু কাজ করবেন আর কি, যাতে আমার কোনো ক্ষতি না হয় আর কি। তো যেই কথা সেই কাজ। তো আব্বু তারপর আম্মুকে নিয়ে যাওয়ার পর তার কাছ থেকে তাবিজ এবং হচ্ছে অন্য কিছু কাজ করে আনে, এবং সাথে সাথে আম্মুকে বলে দেওয়া হয় যে তিনি যাতে একা কোথাও না যান, বা হচ্ছে ওই বিশেষ করে গাছের কাছে যেন কখনো এরকম না যাওয়া হয়, এরকম কথা তাকে বলে দেওয়া হয়। তো যথারীতি 96 বছরের শুরুর দিকে এক বুধবারে হচ্ছে আমি জন্মগ্রহণ করি আর কি। তো জন্মগ্রহণ করার পরেও আমার যে অবস্থা ছিল সেই অবস্থাটা মোটেও ভালো ছিল না। জন্মগ্রহণ করার পর আমি খুব ছোট ছিলাম, আমার দেখতে খুব কুচকুচে কালো হয়েছিলাম, গায়ে ছিল অনেক বড় বড় রোম, আমার গায়ে একদম বানরের মতো দেখতে হয়েছিলাম। তো আমাকে নাকি দেখার জন্য দূর দূরান্ত থেকেও মানুষ আসতো যে একটা এরকম ছেলে হয়েছে, তো এটা কেন এইরকম হয়েছে, এরকম ব্যাপার ছিল আর কি। তো আমার জন্ম হওয়ার পর তো এর 2 দিন পর আব্বু আবার পুনরায় স্বপ্ন দেখেন। তিনি দেখেন যে ওই কে আবার জানি তাকে কে বলছে যে হচ্ছে ওকে নিয়ে যেতে পারলাম না, ঠিক আছে, কিন্তু ওর জীবনে একটা বড় ক্ষতি করে গেলাম। তো দেখে আব্বু তখন বুঝতে পারি না যে কি ক্ষতি ছিল আর কি। তো এরপরে হঠাৎ করে আমার জন্মের 3 মাস পর যেটা আবিষ্কার হয় আর কি, আমি আমার বাম চোখে দেখতে পারি না, আমি বাম চোখে অন্ধ। তো হয়তো এটাই হবে আর কি যে এরকম ছিল আর কি। তো আব্বু তো বেশ ভয় পেয়ে যান আর কি যে কেন এরকম বারবার ঘটছে। এরকম তিনি ভয় পেয়ে, আব্বুর ভাষ্য ছিল এরকম যে তিনি আমাকে অনেক এভাবে দেখে শুনে রাখতেন যাতে আমার কোনো ক্ষতি না হয়। কিন্তু আমার উপর যে এই ঘটনাগুলো, এই ঘটনার প্রভাব কাটতোই না, মানে যে কোনো কারণে আমি অসুস্থ হয়ে পড়তাম, যে কোনো কারণে আমি সুস্থ থাকতাম না, এখানে পড়ে যেতাম, সবসময় দুর্ঘটনার সম্মুখীন হতাম, ইলেকট্রিক শক খেতাম, এরকম অনেক ঘটনা আমার সাথে ঘটতেই থাকে আর কি। তো ঘটতে ঘটতে দেখা গেল তো 6 বছর পর্যন্ত আমার সাথে এই ঘটনাগুলো ঘটছিল আর কি। তো যখন আব্বু সবচেয়ে বিচলিত ছিলেন আমার অসুখ নিয়ে, আমার কোনো সময় অসুখ ভালো হতো না, সব সময় জ্বর সর্দি কিছু না কিছু লেগেই আছে আর কি। তো যেখানে যত ডাক্তারকে দেশে বা দেশের বাইরে ইন্ডিয়াতেও যাওয়া হয়েছিল, তারপরেও সেটা কোনো সমাধান হচ্ছিল না। তো এরপর আব্বু চিন্তা করলেন যে দাদির সাথে পরামর্শ করলেন। তো দাদি তখন বেঁচে ছিলেন, দাদি বললেন যে ঠিক আছে, আবার তাহলে সে আব্দুল মান্নান হুজুরের কাছে যাওয়া যাবে, উনি বলতে পারবেন। তো এবার তাকে সবকিছু বলার পর মান্নান হুজুর বলেন ঠিক আছে, আমার একটু তোর বাড়িতে যাওয়া প্রয়োজন, আমাকে তোর বাড়িতে নিয়েছিলাম, বাড়িতে দেখবো। তো তিনি আসেন, তিনি এসে বাড়ির চারপাশে প্রদক্ষিণ করেন, প্রদক্ষিণ করে তিনি বলেন যে আমাকে কোন রুমে রাখা হয়। তো আমাদের যে বড় বেডরুমটা ছিল ওটাকে আমরা বড় ঘর বলি, তো বলেন যে হচ্ছে এই রুমটাতে ওকে রাখা হয় আর কি। তো তিনি আসেন, একটা হচ্ছে কাগজ নেন, কাগজে জাফরানের কালি এর মতো একদম লাল রঙের একটা কালিতে কি জানি 3টা কথা লেখেন, লিখে তারপর সেটাকে ঘরের সিলিং এর সাথে তিনি টাঙায় দেন। টাঙায় দিয়ে তিনি বলেন এটা দিয়ে গেলাম, এরপরে তোর আর কোনো তোকে নিয়ে কোনো চিন্তা হবে না, তুই দেখে রাখবি। তো যাই হোক দেখা গেল
যে আশ্চর্যজনকভাবে এর কিছুদিন পর থেকে আমার জ্বর সেরে গেল, বা আমি এরপরে থেকে আমার কোনো অসুস্থতার শিকার হইনি। তো আব্বু এর মাঝে ভরসা হয়তো পেয়ে গেলেন যে তো এখন হয়তো ওর মাঝ থেকে এই ফাড়াটা কেটে গেছে, তো এখন ওকে হয়তো আলাদা করার সময় চলে আসছে। তো ইতিমধ্যে হচ্ছে আমাকে 8 বছর বয়সে মোটামুটি আমাকে আলাদা করে দেওয়া হলো, আমার জন্য আলাদা বেডরুমের ব্যবস্থা করা হলো। কিন্তু দেখা গেল আমি যখন ওই ঘর থেকে বেরিয়ে অন্য রুমে বা যেখানে ঘুমাইতেছি, সেই রুমটার কথা বলতে গেলে সেটা আবার হচ্ছে ওই গাছটার বেশ নিকটেই ছিল আর কি, যেহেতু বাসায় আমাদের 3টা রুম ছিল, 3টা বেডরুম, তার মধ্যে ওটা ওখানে ছিল আর কি। তো নেক্সট দেখা গেল যে আমার সাথে সেম ঘটনাগুলো ঘটতো। আমি রাতে প্রচন্ড চিল্লাচিল্লি করতেছি, কিছু দেখে ভয় পাচ্ছি। এই আমি রাতে স্বপ্ন দেখতেছি যে কেউ আমাকে নিয়ে যেতে চেষ্টা করছে, 2জন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বারবার একই কাজ হচ্ছে। তো এটা যাওয়ার পর তো এভাবে চলতে পারে না আর কি। তো এর কিছুদিন পর তো আব্বুর সিদ্ধান্ত নিলে না থাক, ওকে আর ওখানে রাখতে দেওয়া সম্ভব না, ও আমার সাথেই থাকবে আর কি। তো তো এইভাবে তিনি আবার নিয়ে গেলেন। তো আমি আব্বু আম্মুর সঙ্গে পর্যন্ত 11 বছর পর্যন্ত একই সাথে ছিলাম। যতদিন ওই রুমে ছিলাম ততদিন আর আমার জন্য কোনো ঝামেলা হয় নাই। তো ওইভাবে কাটতে গেল, কাটতে কাটতে তখন চিন্তা করলাম যে না, ওটা মনে কোনো ঘটনা ছিল, সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, এখন বড় হয়েছে, এখন তো আর ওকে আলাদা করে আবার দেওয়া দরকার। তো আমি আবার নেক্সট আবার সেম চেঞ্জ করলাম আর কি, চেঞ্জ করে আবার চলে গেলাম। তো চলে যাওয়ার পর এবার চেঞ্জ করার পর আমার সাথে আর কোনো ঘটনা ঘটলো না। এভাবে আরো 2টা বছর কেটে গেল। তখন আমার 13 বছর বয়স, আমি তখন সম্ভবত ক্লাস 6-এ পড়ি, 6-এ পড়ি আর কি। তো আব্বু হচ্ছে পোস্ট অফিসে সরকারি চাকরি করতেন, তিনি তখন ট্রেনিং এর কাজে নওগাঁ চলে গিয়েছিলেন। তো নওগাঁ চলে যাওয়ার পর আর সেই সময় আমার ছোট খালামণির একটা বেবি হওয়ার কথা, তিনি অসুস্থ ছিলেন। তো সেখানে হচ্ছে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। মানে তখন ফোন আসলো তখন, তো আম্মু চিন্তা করলেন যে চলে যাবেন আর কি। সে আর আমার এর মধ্যে হচ্ছে আমার বোন হয়েছিল, ছোট বোন ঋতু ছিল। তো তাকে নিয়ে আম্মু এক রাতে হচ্ছে চলে গেলেন আর কি সেই সময়। তো যেহেতু আমাদের বাসা সবার একই সাথে একান্নবর্তী পরিবারের মতোই আমরা, তো আমার বড় জ্যাঠাতো বোনকে বলে, বিথিয়াপুকে বলে গেলেন যে ওকে একটু দেখে রাখিস, ওকে রাতে খাওয়াই টাওয়াই ঘুমাই দিস আর কি, আর ওর কালকে স্কুলে যেতে হবে না, ও থাকবে না। তো এই কথা বলে বিথিয়াপু এসে আমাকে খাওয়াই দাওয়াই তিনি দিয়ে গেলেন, বলেন শোভন তাহলে আমি যাই, তুই তাহলে থাক। আমি বললাম আচ্ছা আপু ঠিক আছে যাও। তো তারপরে তিনি হচ্ছে বাইরে থেকে তালা দিয়ে গেলেন, আর আমি আমার ঘরের দরজা টরজা অফ করে শুয়ে টিভি দেখছিলাম। টিভি দেখতে দেখতে তো যখন ঘুম পেলো বেডরুমে এসে, তখন ঘুমাই গেলাম। ঠিক খেয়াল নেই 10:30 কি 11টা নাগাদ হবে আর কি। তো এরকম তো ঘুমাইছি কিছুক্ষণ, হয়তো কিছুটা তন্দ্রাচ্ছন্ন রয়েছে আর কি। এরপরে কিছুক্ষণ পর ঠিক কখন হবে খেয়াল নেই, 1টা হতে পারে, 1:30টাও হতে পারে, আমি খেয়াল করলাম যে কিছু একটা আমাকে খুব জানি কেন ঠান্ডা লাগতেছে। আমি ভাবছি এখন এত গরমের দিন, এত তো ঠান্ডা লাগার তো কোনো কারণ নেই, তো কেন আমাকে ঠান্ডা লাগছে। তো উঠলাম, উঠে দেখি এখন দরজাটা খোলা। কি ব্যাপার, আমি তো দরজা লাগাই ঘুমালাম, তাহলে দরজা খুললো কেমনে? তো ভাবলাম হয়তো কোনো কারণে মিস হয়েছে, তো এই জন্য হবে আর কি। তো বলে রাখা ভালো, আমি সেই সময় আমি ছোট ছিলাম, রুমে একা ছিলাম, আমি লাইট দিয়ে ঘুমাইতাম, একা ঘুমাইতে পারতাম না আমি কখনো। তো লাইট দিয়ে ঘুমাইতাম। তো হঠাৎ করে দপ করে দেখা গেল যে টিউব লাইট ছিল, তখন টিউব লাইটটা দপ করে নিভে গেল। তো নিভে যাওয়ার পর আমি ভাবতেছি, তখন দেখি বাইরের আলো ঠিকই জ্বলছে, কিন্তু ঘরের আলোটা, তার কারেন্ট গেল কি? কারেন্ট তো যাওয়ার কথা না, বাইরের আলো তো জ্বলছে। এরপরে খেয়াল হলো, এরপরে দেখছি যে না, ঘরে ঠান্ডার ক্রমান্বয়ে বাড়তেছে এবং ঘর অনেক শীতল থেকে শীতল হচ্ছে আর কি। শীতল হতে হতে হঠাৎ করে দরজাটা আরো জোরে খুলে গিয়ে দপ করে কিছু একটা ঠান্ডা বাতাসের মধ্যে আমার রুমে ঢুকলো। রুমে ঢুকে এক প্রান্ত থেকে সেটা ধীরে ধীরে একটা ছায়ার আকারে রূপ নিতে থাকলো। ছায়ার আকারে রূপ নিতে নিতে ঠিক ছায়ার নীলচে আমার মতো ছিল জিনিসটা দেখতে, খুব ছোট ছিল এবং সেটা সব পুরো রুমটাকে প্রদক্ষিণ করতেছিল ঘরে। কিন্তু আমার বেডটা ছিল একদম এক প্রান্তে, সেই বেডের প্রান্তে এসে থেমে যাচ্ছিল, আবার যাচ্ছিল। এইভাবে যেতে যেতে সেটা ধীরে ধীরে অনেক বড় আকার হয়ে গেল আর কি। তো বড় আকার হয়ে তখন ধীরে ধীরে অদ্ভুত একটা আকৃতির রূপ নিল। উনার পুরোটা হয়তো দেখা যাচ্ছিল না, পুরোটা দেখা যাচ্ছে না, অর্ধেকের মতো দেখা যাচ্ছিল আর কি। আর মুখটা খুব একটা বোঝা যাচ্ছিল না, মুখটা কেমন একটা যেন সামনে চুল দিয়ে ঢাকা, এরকম কিছু একটা ছিল। তো প্রচন্ড এখন কি জানি বলছে আমার দিকে তাকায় আর কি। তো আমি শুধু সম্মোহিতর মতো ওই দিকে তাকাইছিলাম, আমি যে সেই অবস্থায় কিছু করব এমন কিছু আমার খেয়াল ছিল না। তো তাকায় সে কি করে আর কি। তো হঠাৎ তো মনে হচ্ছে তার কণ্ঠে যে সে
প্রচন্ড আক্রোশ, সে প্রচন্ড আক্রোশ দেখাচ্ছে আমাদের উপরে, যে আমার উপরে, যে কেন এরকম করছে আর কি। তো আমি দেখে হঠাৎ করে সে কি করলো, হঠাৎ করে সে আমার দিকে আগায় এসে আমার একদম বেডের কাছে এসে থামলো, থেমে তার কই থেকে হাতটা বের করে আমার দিকে আনার চেষ্টা করলো আর কি। হাতে আমি যতদূর মনে আছে আমি একটু দেখেছি হাতের নখগুলো অনেক বড় বড় ছিল, হাতগুলোতে অনেক বেশ বড় বড় কিছু লোম ছিল আর কি। এটা দেখার পরে সাথে সাথে আমি সেটাতে তখন অজ্ঞান হয়ে যায় আর কি আমার। আর তারপরে আর সেই সময় আর কিছু খেয়াল ছিল না আর কি। তো বলা ভালো ঘটনাটা এখানেই শেষ হতে পারতো আর কি সেদিন রাতেই, কিন্তু সেদিন রাতে এটা শেষ হয়নি। এরপরে রাতে আবার অন্য কোনো সময় আমি আবার নিজে জায়গা পেয়েছি, আবার কেন জানি না সেদিন জায়গা পেয়ে গিয়েছিলাম। জায়গা পেয়ে এরপরে আমি যখন চেষ্টা করি, জি বলেন। হ্যাঁ, তখন জায়গা পেয়ে আমি আবার সামনের দিকে তাকাই, সামনের দিকে তাকাই দেখি যে হচ্ছে এবার ঠিক ওই রকম নীলচে আবান, এবার একটা বড় হচ্ছে বেশ তুষার শুভ্র একজন বৃদ্ধের মতো মানুষ দাঁড়ায় আছেন, প্রায় সিলিং পর্যন্ত লম্বা। তিনি আমার দিকে তাকায় আছেন, তিনি আমার দিকে তাকায় বলছেন যে শোভন তুই, এবার তিনি স্পষ্ট বাংলায় বলছেন, শোভন তুই চিন্তা করিস না, আমি যতদিন আছি তোকে ওরা কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো এতটুকু কথা শুনেছিলাম, এতটুকু কথা শোনার পর আমার আর কোনো, এরপর সেকেন্ড টাইম সেদিন আমি সেন্সলেস হয়ে যাই। তো তারপর থেকে এরপর থেকে আমার সাথে আরো অনেক প্যারানর্মাল ঘটনা, ক্রমান্বয়ে ঘটনা শুরু হয় আর কি। এটা ছিল তার শুরু আর কি। এরপর থেকে আমার কাছে এই ঘটনাগুলো অনবরত ঘটতেই থাকছে। তো এই তো রাসেল ভাই, এই ছিল আমার ফার্স্ট ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক পেজগুলোতে অনেকেই লিখছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি মাসুদ সিয়াম, কাউসার নাইম রাজশাহী থেকে আছেন আমাদের সঙ্গে আছেন হৃদয় খান। হৃদয়